আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরটিটিসি টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের সকল টুলসের কাজ। চলুন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের সকল টুলসের ব্যবহার সম্পর্কে জেনে নেই। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সকল টুলসের ব্যবহার সম্পর্কে জানার আগে একটি কথা আপনাদেরকে বলে নেই। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নেই। তো ভিউয়ার্স দেখেন, এটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের একটি উইন্ডো অথবা স্ক্রিন। এখান থেকে আমরা হোম মেনুর সকল টুলসের ব্যবহার সম্পর্কে জানব। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, রেফারেন্স মেনু, মেলিংস মেনু এবং রিভিউ মেনু, ভিউ মেনুর সকল টুলসের ব্যবহার দেখব। তো ভিউয়ার্স, হোম মেনুর সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে দেখেন কাট, কপি, পেস্ট। তো এখান থেকে আমরা প্রথমে কপি করে নিব। কপি হচ্ছে একটি লেখাকে যদি আপনি একাধিকবার করতে চান তাহলে আপনার কপি কমান্ড ব্যবহার করতে হবে। ধরুন আমি এই লেখাটিকে একাধিকবার করতে চাচ্ছি, এই জন্য আমি প্রথমে লেখাটিকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কপি করে দিব। এই কপিতে ক্লিক করে দিলাম, অথবা আপনারা কিবোর্ড থেকে CTRL-C প্রেস করে দিবেন, তাহলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি পেস্ট করে দিবেন। এখন আমরা পেস্টে ক্লিক করে দিব। দেখেন, আমরা যতবার পেস্টে ক্লিক করব ঠিক ততবারই আমাদের লেখাটি কপি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে কপি কমান্ড। তারপর এখানে আছে কাট কমান্ড। কাট হচ্ছে একটি লেখাকে যদি আপনি কেটে বাদ দিয়ে দিতে চান অথবা একটি লেখাকে কেটে অন্য জায়গায় নিয়ে বসাতে চান তাহলে আপনার কাট কমান্ড ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, কাট করার জন্য আমাদের লেখাটিকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমি এই লেখাটিকে কাট করতে চাচ্ছি, সেজন্য আমি এই লেখাটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন আপনি এখান থেকে কাট করে দিবেন। এখানে কাট অপশান আছে, কাট করে দিলাম লেখাটিকে। এখন দেখেন আমার এখানে লেখাটি কাট হয়ে গেছে। এখন আমরা যদি চাই এই লেখাটি কেটে বাদ দিয়ে দিব তাহলে বাদ দিয়ে দিতে পারবো, অথবা যদি চাই যে আমরা এই লেখাটিকে অন্য কোথাও নিয়ে বসাবো তাহলে যেখানে আমরা লেখাটিকে বসাতে চাচ্ছি ঠিক সেইখানে আমাদের কার্সারটা রাখতে হবে। আমি এখানে বসাতে চাচ্ছি, এই জন্য আমি এখানে কার্সারটি রেখে নিলাম। রাখার পরে আমি এখান থেকে পেস্ট করে দেব। এখন দেখেন ভিউয়ার্স, আমার কাট করা লেখাটি এখানে চলে আসছে। তো এই ছিল মোটামুটি কাট, কপি, পেস্টের কাজ। তারপর এখানে আছে ফন্ট সম্বন্ধনীয় সকল টুলস। এটাকে আমরা ফন্ট ফ্যামিলিও বলতে পারি। এখান থেকে আমরা বাংলা ইংরেজি ফন্ট নির্ধারণ করতে পারবো, যে আমরা যে ভাষায় লিখতে চাচ্ছি সেই ভাষাটা আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো। স্ক্রল বারটা নিচের দিকে নিয়ে গেলে আমরা এখানে অসংখ্য ভাষা দেখতে পারবো। এখান থেকে আমাদের যে ভাষায় লিখতে চাই সেই ভাষাটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এটাকে বলে ফন্ট। এখানে আছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান হচ্ছে একটা ইংরেজি ফন্টের নাম। আমরা যদি বাংলায় লিখতে চাই তাহলে এই হজবরল লেখাটাকে সিলেক্ট করে দিলে আমাদের কিবোর্ড বাংলা হয়ে যাবে। এখান থেকে আমরা বাংলা লিখতে পারবো। বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম হচ্ছে সুতুনি এমজে, আর ইংরেজি লেখার জন্য সবচেয়ে একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে টাইমস নিউ রোমান। এখান থেকে আপনারা বাংলা ইংরেজি ফন্ট নির্বাচন করে নিতে পারবেন। তারপর এখানে আছে বোল্ড, তারপর আছে ইটালিক, আন্ডারলাইন। যদি আমরা কোনো লেখাকে মোটা করতে চাই তাহলে আমরা বোল্ড কমান্ড ব্যবহার করব। তো প্রথমে আমাদের যে লেখাটিকে আমরা মোটা অথবা গাঢ় করতে চাচ্ছি সেই লেখাটিকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন ভিউয়ার্স, আমি এখানে লেখাটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে বোল্ড করে দিলাম। তারপর যদি আমি এই লেখাটিকে ইটালিক মানে একটু বাঁকা স্টাইলে করতে চাই তাহলে আমরা লেখাটিকে ইটালিক করে দেব। এখানে এই যে ইটালিক আইকন দেয়া আছে, ইটালিকে ক্লিক করে দিলাম। আর যদি আমরা কোনো লেখার নিচে আন্ডারলাইন করতে চাই তাহলে যে লেখাটির নিচে আমরা আন্ডারলাইন দিতে চাচ্ছি সেই লেখাটিকে প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আন্ডারলাইন আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে এই যে দেখেন লেখাটির নিচে আন্ডারলাইন চলে আসলো। তারপর এই পাশে আছে ট্রিক থ্রো।
ট্রিক থ্রোটা হচ্ছে আপনার যদি ডকুমেন্টের কোনো লেখার উপরে কাটা কোনো ইফেক্ট ফালাতে চান তাহলে আপনার এই ট্রিক থ্রোতে ক্লিক করে দিতে হবে। ধরেন আমি এই লেখাটির উপরে একটি কাটা ইফেক্ট দিতে চাচ্ছি, এজন্য আমি প্রথমে লেখাটিকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে ট্রিক থ্রোতে দিয়ে দিব। তাহলে দেখেন এইখানে আমার লেখাটির উপরে একটি ট্রিক থ্রো চলে আসছে। সাবস্ক্রিপ্টটা হচ্ছে আপনি যদি কোনো লেখার নিচে রাসায়নিক সংকেত ব্যবহার করতে চান তাহলে আপনার সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে আপনাদেরকে সাবস্ক্রিপ্ট করে দেখিয়ে দিচ্ছি কীরকম আসে। পানির সংকেত লিখতে গেলে টুটাকে আমাদের নিচে থাকতে হবে, এইচের নিচে নিতে হবে। তো এইচের নিচে টুটাকে নেওয়ার জন্য আমাদের সাবস্ক্রিপ্ট করতে হবে। প্রথমে আমরা টুটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে সাবস্ক্রিপ্টে দিয়ে দিব। দেখেন ভিউয়ার্স এখন আমার লেখাটি সাবস্ক্রিপ্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে কি পানির সংকেত। এভাবে রাসায়নিক যদি কোনো সংকেত দিতে চান তাহলে আপনারা সাবস্ক্রিপ্ট করে দিবেন। তারপর এই পাশে আছে সুপারস্ক্রিপ্টটা হচ্ছে যে লেখার উপরে যদি আপনি কোনো পাওয়ার বসাতে চান তাহলে আপনার সুপারস্ক্রিপ্ট করতে হবে। তো দেখেন আমি যদি এর উপরে স্কোয়ার বসাতে চাই তাহলে এই টুটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন প্রথমে আমরা এই টুটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিলাম। এখন দেখেন এর উপরে স্কোয়ারটা বসে গেল। তো এই হচ্ছে সুপারস্ক্রিপ্টের কাজ। তারপর এইখানে আছে আপনার চেঞ্জ কেসের কাজ, যে সেন্টেন্স কেসে দিয়ে দিলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের আসবে। তারপর লয়ার কেসে দিয়ে দিলে আমাদের সমস্ত ডকুমেন্টের সমস্ত লেখা ছোট হাতের আসবে। তারপর আপার কেসে দিয়ে দিলে আমাদের সকল ডকুমেন্টের সকল লেখা বড় হাতের আসবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে দিয়ে দিলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের আসবে। টুগেল ইচ ওয়ার্ডে দিয়ে দিলে আমাদের প্রত্যেকটা মানে যে লেখাটা বড় হাতের আসার কথা সেই লেখাটি ছোট হাতের আসবে। তারপর এইখানে আছে ফন্টের সাইজ ছোট বড় করার অপশন। এখান থেকে আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো। তো আমরা ডকুমেন্টের যে লেখাটিকে বড় অথবা ছোট করতে চাচ্ছি সেই লেখাগুলোকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমরা ফন্টের সাইজটা ছোট বড় করতে পারবো। এখানে এই পাশে একটা বড় এ আছে, এটাতে ক্লিক করে দিলে আমাদের লেখাগুলো দেখেন এক স্পেস করে বড় হয়ে যাচ্ছে। আর ছোট এতে ক্লিক করে দিলে আপনাদের লেখাটি এক স্পেস করে ছোট হয়ে যাবে। এটা হচ্ছে ফন্ট সাইজ। আপনি চাইলে এখান থেকে একসাথেও ফন্টের সাইজগুলো ছোট বড় করে নিতে পারেন লেখাগুলোকে সিলেক্ট করে। তো এই ছিল মোটামুটি ফন্টের সাইজ ছোট বড় করার অপশন। তারপর এইখানে আছে দেখেন লেখার মানে টেক্সটের হাইলাইটস কালার। দেখেন লেখার নিচের অংশটুকুকে কালার করার জন্য আমরা মূলত এই হাইলাইটস কালারটা ব্যবহার করব। তো হাইলাইটস আইকনে আমরা ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার দিয়ে নেবেন। এখন দেখেন আমার লেখার নিচের অংশটুকু কালার হয়ে যাচ্ছে। তারপর এই পাশে আছে ফন্ট কালার, মানে যদি আমরা কোনো লেখাকে কালার করতে চাই তাহলে আমাদের ওই ফন্ট কালার করে দিতে হবে। তো প্রথমে আমরা লেখাটিকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে ফন্ট কালার আইকনে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে নিতে পারবো। দেখেন আমি এখান থেকে রেড কালারটা দিয়ে নিলাম। এখন আমার লেখাটা এরকম আসলো, হাইলাইটসে একটা কালার আসছে এবং ফন্টে আরেকটা কালার চলে আসছে। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটিভাবে ফন্ট ফ্যামিলির কাজ। দেখেন এই পাশে আছে প্যারাগ্রাফসের কাজ। আমরা চাইলে এই ডায়ালগ বক্সের ভেতর থেকে প্যারাগ্রাফসের কাজ করে নিতে পারবো, আবার চাইলে এই টুলগুলো ব্যবহার করেও আমরা প্যারাগ্রাফ সম্বন্ধীয় সকল কাজ করে নিতে পারবো। দেখেন এই পাশে আছে প্যারাগ্রাফস আইকন। এখান থেকে আমরা প্যারাগ্রাফস ডায়ালগ বক্স ব্যবহার করে প্যারাগ্রাফস টুলসের সকল কাজগুলো করে নিতে পারবো। আবার চাইলে আমরা এই টুলগুলো ব্যবহার করেও প্যারাগ্রাফ সম্বন্ধীয় সকল কাজ করে নিতে পারবো। তো ভিউয়ার্স দেখেন এখানে প্যারাগ্রাফসের 4টি অপশন আছে। একটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, মানে আমরা যদি লেখাটিকে বাম পাশ থেকে শুরু করতে চাই, মানে আমরা কিবোর্ড থেকে কোনো লেখা লিখলে বাম পাশ থেকে শুরু হবে এবং ডান পাশে গিয়ে অসমান্তরাল হবে, তাহলে আমাদের অ্যালাইন টেক্সট লেফট করে দিতে হবে।
আর যদি আমরা চাই যে লেখাটিকে আমরা ডান পাশ থেকে লেখা শুরু করব এবং বাম পাশে এসে অসমান্তরাল হবে, তাহলে আমাদের অ্যালাইন টেক্সট রাইট সিলেক্ট করে দিতে হবে। এখন দেখেন আমি অ্যালাইন টেক্সট রাইট সিলেক্ট করে দিলাম। এখন আমার কিবোর্ড থেকে কোনো লেখা লিখলে ডান পাশ থেকে শুরু হচ্ছে এবং বাম পাশে গিয়ে অসমান্তরাল হচ্ছে। এই হচ্ছে অ্যালাইন টেক্সট রাইটের কাজ। তারপর যদি আমরা কোনো লেখাকে মাঝখান থেকে মানে পেজের মাঝখান বরাবর থেকে লিখতে চাই, তাহলে আমরা অ্যালাইন টেক্সট সেন্টার করে দিব। এ থেকে অ্যালাইন টেক্সট সেন্টারে দিয়ে দিলে আমরা এখন লেখাটি কিবোর্ড থেকে কোনো লেখা লিখলে আমাদের মাঝখান থেকে শুরু হবে। তারপর এই পাশে আছে অ্যালাইন টেক্সট জাস্টিফাই। তারপর এই পাশে আছে অ্যালাইন টেক্সট জাস্টিফাইটা হচ্ছে যদি আপনি অ্যালাইন টেক্সট জাস্টিফাই সিলেক্ট করেন, তাহলে আপনার লেখাটা ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে উভয় দিক থেকে সমান্তরাল হবে। তারপর এই পাশে আছে বোলেটস অর্থই হচ্ছে প্রতীক বা চিহ্ন। আপনি যদি কোনো লেখার পাশে কোনো প্রতীক বা চিহ্ন বসাতে চান, তাহলে আপনি এই বোলেটস দিয়ে নেবেন। দেখেন আমরা বোলেটস আইকনে ক্লিক করে নিলাম। এখন আমাদের এখানে নান অপশনটি সিলেক্ট করা আছে, এই জন্য আমাদের এখানে কোনো প্রতীক বা চিহ্ন আসতেছে না। আমরা যদি এখান থেকে কোনো প্রতীক বা চিহ্ন সিলেক্ট করে দেই, তাহলে দেখেন আমাদের দেখতে পারবো। এখন দেখেন আমি এই প্রতীকটা নিয়ে নিলাম। এখন কিবোর্ড থেকে কোনো লেখা লেখার পরে যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন প্রত্যেকটা এন্টারের সাথে সাথে আমাদের এই প্রতীকটা চলে আসতেছে। প্যারাগ্রাফ তৈরি করবেন মানে যতবার এন্টার দিবেন ততবারই আপনার লেখার বাম পাশে একটি করে বুলেটস চলে আসবে। এটাই হচ্ছে মূলত বুলেটসের কাজ। তারপর ভিউয়ার্স দেখেন এই পাশে আছে নাম্বারিং। নাম্বারিংসটা হচ্ছে যে আপনি যদি কোনো লেখাকে সিরিয়াল অনুসারে লিখতে চান, মানে 1 2 3 4 কিংবা রোমান পদ্ধতির কোনো সংখ্যা বসিয়ে যদি সিরিয়াল অনুসারে লিখতে চান, তাহলে আপনার এখান থেকে নাম্বারিং করে নিতে হবে। দেখেন আমাদের এখানে নান অপশনটি সিলেক্ট করা আছে, এই জন্য আমাদের ডকুমেন্টে কোনো নাম্বারিং অপশন আসতেছে না। আমরা এখান থেকে যে কোনো একটা ফরম্যাট যদি সিলেক্ট করে নেই, তাহলে আমাদের ওই ফরম্যাট অনুসারেই লেখার বাম পাশে নাম্বারিং হয়ে যাবে। দেখেন আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিবোর্ড থেকে কোনো লেখার পরে যদি আমরা এন্টার প্রেস করি, যতবার আমরা এন্টার প্রেস করব ততবারই আমাদের অটোমেটিকলি এই নাম্বারিংটা দিয়ে দিবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে নাম্বারিংয়ের কাজ। তারপর এই পাশে আছে লাইন স্পেসিং। এখান থেকে আমরা লাইন স্পেসিংটা হচ্ছে যে আপনি একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসটা মানে দূরত্বটা কতটুকু দিতে যাচ্ছেন, সেজন্য আপনার এই লাইন স্পেসিংয়ে কাজ করে নিতে হবে। তাহলে দেখেন আমি লাইন স্পেসিং আইকনে ক্লিক করলাম। করার পরে এখানে আছে আমাদের 1.15 সিলেক্ট করা আছে। এটা হচ্ছে একটা নর্মাল মাপ। আপনি এখান থেকে যে লেখাটার লাইন স্পেসিং কমাতে বা বাড়াতে যাচ্ছেন, সেই লেখাটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো লাইন স্পেসিংটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। দেখেন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের লেখার স্পেসটা বেড়ে গেল, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা বেড়ে গেল। তো স্বাভাবিক অবস্থায় আমরা 1.15 ইঞ্চটাই সিলেক্ট করে রাখি। তো এটাই ছিল লাইন স্পেসিংয়ের কাজ। তারপর ভিউয়ার্স দেখেন এই পাশে আছে ইনডেন্টের কাজ। একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট আর একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। দেখিয়ে দিই, আমরা যদি ডকুমেন্টে কোনো লেখা লিখি, তাহলে দেখেন আমাদের লেখাটা স্বাভাবিক অবস্থায় টেক্সট বাউন্ডারির শুরু থেকে আসে। যদি আমরা এই লেখাটার স্পেসটা একটু বাড়িয়ে মানে টেক্সট বাউন্ডারি থেকে একটু সরিয়ে নিতে চাই, তাহলে আপনি ইনক্রিজ ইনডেন্ট ব্যবহার করবেন। তাহলে দেখেন আমি ইনক্রিজ ইনডেন্টে দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এই লেখার স্পেসটা টেক্সট বাউন্ডারি থেকে একটু দূরে চলে গেল। তারপর যদি আমরা ডিক্রিজ ইনডেন্টে দিয়ে দেই, তাহলে দেখেন আবার আমাদের টেক্সটগুলো টেক্সট বাউন্ডারির সাথে চলে আসলো। এই ছিল ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ ইনডেন্টের কাজ।
তারপর এই পাশে আছে আপনার শেডিং। শেডিংটা হচ্ছে আপনার যে ডকুমেন্টে কোনো লেখার পরে আপনার লেখার নিচের অংশটুকু মানে লেখার নিচের ব্যাকগ্রাউন্ডটুকু যদি আপনি কালার দিতে চান তাহলে আপনি যাবেন শেডিং কালারে। শেডিং কালার আইকনে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা যে কালারটা দিয়ে নিব সেই কালার দিয়ে লেখার নিচের ব্যাকগ্রাউন্ডটুকু আমাদের কালার হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি আবার এইখানে আরেকটা কালার দিতে চাই তাহলে আবার আমাদের এই লেখাটুকুকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটি কালার সিলেক্ট করে দিতে পারবো। তো ভিউয়ার্স, এটাই ছিল আপনার শেডিং কালার। তারপর এই পাশে আছে আপনার বর্ডারসের কাজ, মানে আপনার টেক্সটের চারপাশে যদি কোনো বর্ডার দিতে চান তাহলে আপনার এই বর্ডার অপশানে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, হোম মেনুতে এই বর্ডার অপশানটার তেমন কোনো ব্যবহার হয় না, এই জন্য আমি এই বর্ডার অপশানটা দেখালাম না আপনাদেরকে। তারপর এই পাশে আছে আপনার শর্টের কাজ। শর্টটা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারের শর্ট। তো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারের শর্টটা আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেস প্রোগ্রামে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটিভাবে আমাদের প্যারাগ্রাফস আইকনের কাজ। এই পাশে আছে লেখার স্টাইল। এখান থেকে আপনারা সবসময় নর্মাল স্টাইলটাই সিলেক্ট করে রাখবেন, কারণ তারপর ভিউয়ার্স দেখেন এই পাশে আছে ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্টের কাজ। তো ভিউয়ার্স চলুন সর্বপ্রথমে আমরা সিলেক্টের কাজটি দেখে নেই। তো সিলেক্টের কাজটি করার আগে আমরা প্রথমে এই লেখাটিকে সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে এই কালারগুলো উঠিয়ে নেই, তাহলে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। আমরা এখান থেকে নো কালার করে দিলাম। তারপর এগুলোর আমরা কালার উঠিয়ে দিব, তাহলে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। এখান থেকে আমি নো কালার করে দিলাম। তারপর দেখেন আমরা এখান থেকে সিলেক্ট আইকনে ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে যদি সিলেক্ট অল দিয়ে দেই তাহলে দেখেন আমাদের ডকুমেন্টের সকল লেখা একসাথে সিলেক্ট হয়ে গেল। তারপর এই পাশে আছে ফাইন্ড আর রিপ্লেস। ফাইন্ড অর্থই হচ্ছে খোঁজা। ডকুমেন্টের কোনো নির্দিষ্ট লেখাকে যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমরা ফাইন্ড কমান্ড ব্যবহার করব। তো ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে ফাইন্ড আইকনে ক্লিক করলাম। করার পরে এখানে ফাইন্ডে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটি ডায়লগ বক্স আসলো। এখান থেকে আমরা ফাইন্ড হোয়াইট, এখানে আমাদের তিনটা ট্যাব আছে, একটা ফাইন্ড, আরেকটা হচ্ছে রিপ্লেস, আরেকটা হচ্ছে গো টু। আমাদের ফাইন্ড ট্যাবটা সিলেক্ট করে রাখতে হবে। রাখার পরে এখানে আছে ফাইন্ড হোয়াইট, মানে আপনি ডকুমেন্টের কোন লেখাটিকে খুঁজে বের করতে চাচ্ছেন সেই লেখাটিকে এখানে লিখে দিতে হবে। ধরেন আমি এখানে দা শব্দটি খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে আমি এই দাটি টাইপ করে দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে দিব ফাইন্ড নেক্সট। এখানে ফাইন্ড নেক্সট একটি অপশন আছে, আমরা ফাইন্ড নেক্সটে দিলাম। তাহলে দেখেন ফাইন্ড নেক্সটে দেওয়ার সাথে সাথে আমাদের ডকুমেন্টের দা শব্দটি যেখানে আছে সেটাকে আমাদের সিলেক্ট করে দিল। তারপর আবার দিলাম আমরা ফাইন্ড নেক্সট। দেখেন আবারও দেখাচ্ছে দা শব্দটি, মানে আমাদের ডকুমেন্টে দা শব্দটি যে কতবার ব্যবহার হয়েছে এই সবগুলাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপর দা শব্দটি যে কতবার ব্যবহার হয়েছে সেটি দেখানোর পরে আমাদেরকে একটি SMS দিয়ে দিছে। এটাই হচ্ছে মোটামুটিভাবে ফাইন্ডের কাজ। তারপর এখানে আছে রিপ্লেসের কাজ। রিপ্লেস অর্থে হচ্ছে পরিবর্তন করা। যদি আমরা ডকুমেন্টের কোনো শব্দকে লেখার পরে যদি চাচ্ছি যে এটাকে আমরা পরিবর্তন করে দিব তাহলে আমরা রিপ্লেসে কাজ করব। দেখেন আমরা রিপ্লেসে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটি ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে আমাদের ফাইন্ড হোয়াইট, যে আমরা কোন শব্দটিকে খুঁজে বের করব সেই শব্দটি এখানে আমরা লিখে দেব।
তো ভিউয়ার্স দেখেন আমি আগে যে দা শব্দটি লিখেছিলাম সেটি আমি রেখে দিলাম, যে আমি দা শব্দটি খুঁজে বের করব এবং রিপ্লেস উইথে আমরা দা শব্দের পরিবর্তে আমি অন্য আরেকটি শব্দ বসিয়ে দিব। মানে যে আপনি কোন শব্দটি খুঁজে বের করতে চাচ্ছেন এই শব্দটি এখানে দিয়ে দিবেন ফাইন্ড হোয়াইটে, আর ওই শব্দের পরিবর্তে আপনি কোন শব্দটি বসাতে যাচ্ছেন সেই শব্দটি রিপ্লেস উইথে দিয়ে দিবেন। তো এখানে আমি এন শব্দটি ব্যবহার করব। তো আমি এখানে এন দিয়ে দিলাম। আপনি যে শব্দটি ব্যবহার করতে চাচ্ছেন, মানে যে শব্দটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই শব্দটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি রিপ্লেস ওয়ালে দিয়ে দিবেন, রিপ্লেস ওয়ালে ক্লিক করে দিবেন। এখন দেখেন আমাদের ডকুমেন্টে যে কতবার দা শব্দটি ছিল সেটি পরিবর্তন হয়ে মানে রিপ্লেস হয়ে আমাদের এন শব্দটি বসে গেছে। এটি হচ্ছে আপনার রিপ্লেসের কাজ। তো ভিউয়ার্স এই ছিল মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের হোম মেনুর সকল টুলসের ব্যবহার। তো ভিউয়ার্স আপনারা যদি আমার টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারাও মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের হোম মেনুর সকল টুলসের কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।